এক নজরে আপিল একটু লিখি আমরা। এক নজরে আপিল। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপিল, ফৌজদারি আপিল। এক নজরে আপিল। প্রতি বছর আপিল থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, এবার থাকবে ইনশাআল্লাহ। আমরা একটু ছকটা করি। এক নজরে আপিল। তাই এখানে লেখা আছে ভিতর এবং বাহির। ভিতর বলতে আমরা দণ্ড বুঝবো, বাহির বলতে খালাস বুঝবো। ভিতর বলতে আমরা কি বুঝবো? দণ্ড। তাহলে আমরা এর আগে দণ্ড পড়ে আসছি, ফৌজদারি কার্যবিধির 1332 ধারাতে দণ্ড আছে, তাই না? আচ্ছা, যা দণ্ডবিধি 53 ধারাতে আবার 5 প্রকারের দণ্ডের কথা বলা হয়েছে। এই 5 প্রকারের দণ্ড কি? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি, অর্থদণ্ড। এই 5 প্রকারের দণ্ডের বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। আর দণ্ড হইলে ভিতরে নিয়ে যাবে, মানে ভিতর বলতে আমরা জেলখানার ভিতরে বোঝাবো। আমি কি বোঝাতে পেরেছি? ভিতর বলতে আমরা কি বোঝাবো? আর জেলখানার ভিতরে বোঝাইতে 1332 ধারায় কত বছরের শাস্তি কে কিভাবে দিবে সেটা কিন্তু আমরা আলোচনা করে আসছি। এবং খালাস আছে কততে? 417 ধারাতে। খালাস মানে হচ্ছে আমরা বাহির বুঝবো। একেবারে সহজ কথা, ভিতর এবং বাহিরে আমরা আপিল করব। ভিতর এবং বাহিরে আমরা কি করব? আপিল করব। এটা ছকটা তুলে নেন আপনারা, ভিতর এবং বাহিরে আপিল। ছকটা তোলেন। ভিতর বলতে দণ্ড বুঝবো, 5 প্রকারের দণ্ড। আর বাহির বলতে আমরা কি বুঝবো? খালাস। তাহলে দণ্ড আছে 31 এবং 32 ধারা ফৌজদারি কার্যবিধি, এবং খালাস আছে কত? 417। বোঝাতে পারছি? তাহলে ভিতর এবং বাহিরে আমরা কি করব? আপিল করব। একটু লিখি ছকটা। তাহলে ভিতর 31, 32 আর বাহির হচ্ছে 417। এর বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। অর্থাৎ 5 প্রকারের দণ্ড, দণ্ডবিধি 53 ধারাতে বলা হয়েছে। এই 5 প্রকারের দণ্ড বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। এটা কিন্তু মাথায় আমাদেরকে রাখতে হবে। লেখা কি হয়েছে? এইটুকু, এইটুকু লেখা হয়েছে কিনা আমাকে একটু এটা বলেন। এইটুকু হয়েছে? আচ্ছা, ফাইন। এখন ফৌজদারিতে যেখানে টাকা পয়সা সম্পত্তি সংক্রান্ত বিধান আছে বা এই জাতীয় শব্দ আছে, এই সকল ক্ষেত্রে আমরা কি করব? আপিল করব। যেমন টাকা পয়সা, সম্পত্তি, সম্পত্তি বাজেয়াপ্তি, এটা কি একটা সম্পত্তি সংক্রান্ত অপরাধ না? তাহলে সম্পত্তি বাজেয়াপ্তির বিরুদ্ধে আমরা কি করব? তারপর অর্থদণ্ড, এই অর্থদণ্ড যদি দেওয়া হয় এর বিরুদ্ধে আমরা কি করব? এরপর হচ্ছে ক্রোকাদেশ কি সম্পত্তির সাথে মিল আছে কি নাই? ক্রোকাদেশ কি সম্পত্তির সাথে মিল আছে? ক্রোকাদেশ কততে আছে কেউ বলতে পারবেন? ক্রোকাদেশ 88 ধারায় যদি ক্রোকাদেশ দেয় আদালত, আমরা এর বিরুদ্ধে কোথায় কি করব? আপিল করব। এই যে অর্থ সংক্রান্ত, টাকা পয়সা সম্পত্তি সংক্রান্ত যে বিষয় আছে, এই বিষয়ের বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। তাহলে টাকা পয়সা সংক্রান্ত শব্দগুলো একটু দেখি। অর্থদণ্ড একটা টাকা পয়সা সংক্রান্ত শব্দ, তাই তো? এরপর জরিমানা দণ্ড একটা কি? টাকা পয়সা সংক্রান্ত শব্দ। এরপর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্তি কি? একটা টাকা পয়সা সংক্রান্ত শব্দ। জামানতের আদেশ, জামানতের আদেশ কি? একটা টাকা পয়সা সম্পত্তি সংক্রান্ত আদেশ, শব্দ না? এরপরে আমরা ক্ষতিপূরণের আদেশ, এটা কি? একটা কি? টাকা পয়সা সম্পত্তি সংক্রান্ত। আমি বলছিলাম যে এরকম একটা মুহূর্ত কিন্তু আসবে। আপনাদের তো সোফা আছে। এরপর মুসলেকার আদেশ, মুসলেকার আদেশ যদি দেয়, এটা কি টাকা পয়সা সংক্রান্ত পাচ্ছেন কিনা, সম্পত্তি সংক্রান্ত পাচ্ছেন কিনা, এর বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। এরপর দেখেন ক্রোকাদেশ, ক্রোকাদেশের সাথে কি সম্পত্তি সংক্রান্ত কোনো বিধিবিধান আছে কিনা, এর বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। এরপরে
আরো যদি কোনো সম্পত্তি সংক্রান্ত বিধিবিধান থাকে, আমরা যেখানে দেখবো টাকা পয়সার গন্ধ পাই, সেখানে আমরা কোথায় চলে যাব? তাহলে আমরা এক কথায় বলতে পারি না ভিতর বাহির এবং টাকা পয়সা সংক্রান্ত বিধিবিধানে আপিল করা যায়? আমরা একটু লিখে নেই, এই ছকটা এবার আমরা তুলি, এইটুকু তুলে নেই। সার্বিন আমার চেয়ারটায় বসে না। ভালো কথা বলছি। ভিতর এবং বাহির টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে আমরা আপিল করব। আমরা টেকনিকটা কি বুঝতে পারছি? এক কথায় বলা যায় ভিতর বাহির এবং টাকা পয়সা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কি করব? আপিল করব। তাহলে টাকা পয়সা আছে আপনার 88, 89, 137, 127, এই সকল আদেশের বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। এই ব্যতীত যা আছে সকল কিছুর বিরুদ্ধে কি করব? আমরা রিভিশন করব। আপিল এবং রিভিশনের পার্থক্যটা কি আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, যদি আমরা তাই বুঝতে পারি, এইটুকু লেখা হইলে কিন্তু আমাকে একটু বলবেন, এইটুকু একটু আমাকে শুনতে হবে না? আচ্ছা, একটু লেখে। টাকা পয়সা সম্পত্তি সংক্রান্ত অর্থদণ্ড, জরিমানা দণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তি, জামানতের আদেশ, ক্ষতিপূরণ, মুচলেখা, কোলকাদেশের আদেশের বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। আরো একটা মজার জিনিস এখানে লেখা হয় না, দণ্ড হ্রাস বৃদ্ধিকরণের বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। তাহলে দণ্ড হ্রাস বৃদ্ধিকে সরি লেখা আছে তো, দণ্ড হ্রাস বৃদ্ধিকরণের বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। তাহলে ধারা কিন্তু বেড়ে গেল। দণ্ড হ্রাস বৃদ্ধি সম্ভবত 401 থেকে 402 ক পর্যন্ত আছে মনে হয়, তাই তো? 402 ক না খ? 402 খ। আচ্ছা, 402 খ, আপনাদেরই বিশ্বাস করলাম। তাহলে দণ্ড হ্রাস বৃদ্ধি করতে গেলেও কি করব? আপিল করব। এই যে আপনাদের একজন নেত্রী জেলে আছে, তাকে যে সাজাটা দেওয়া হয়েছে, পরবর্তীতে অ্যাটর্নি জেনারেল বলতেছে যে আমরা এর বিরুদ্ধে কি করব? আপিল করব। আমরা সন্তুষ্ট না, এই শাস্তিতে আমরা কি সন্তুষ্ট না, আমরা চাইছিলাম যে আরো একটু বেশি শাস্তি দেওয়া হোক। তখন কিন্তু অ্যাটর্নি জেনারেল এই দণ্ডের বিরুদ্ধে কি করেছিল? তাহলে দণ্ড হ্রাস করতে চাইলেও কি করব? আর যদি বৃদ্ধি করতে চাই সেক্ষেত্রেও কি করব? আপিল করব। তাহলে আমরা শব্দগুলো একটু মাথায় নিয়ে নেই যে মৃযাকা অস, তাহলে মৃতে মৃত্যুদণ্ড, তারপর যাতে যাবজ্জীবন কারাদণ্ড, কাতে কারাদণ্ড, অতে অর্থদণ্ড এবং সতে সম্পত্তি বাজেয়াপ্তি, এর বিরুদ্ধে আমরা কি করব? আপিল করব। এখন এটুকু কি লেখা শেষ হয়েছে? এটুকু লেখা শেষ? শিওর? এটুকু নাই, এই যে এইটুকু শেষ। আচ্ছা, এবার আমরা একটা টেকনিক লিখি, আর একটা টেকনিক টেকনিক 5 প্রকারের দণ্ড প্লাস খালাস, 5 প্রকারের দণ্ড প্লাস খালাস প্লাস টাকা পয়সা প্লাস সম্পত্তি, 5 প্রকারের দণ্ড প্লাস খালাস প্লাস টাকা পয়সা প্লাস সম্পত্তি প্লাস দণ্ড হ্রাস বৃদ্ধিকরণ প্লাস দণ্ড হ্রাস বৃদ্ধিকরণ। লেখেন আপনি, তোলা আছে, আমার কথার দিকে মনোযোগ না দিলেও চলবে। লেখেন, লিখেছি? সমান সমান আপিল, সমান সমান কি? আপিল। ইহা ব্যতীত যা কিছু আছে ফৌজদারিতে সকল বিষয়ের উপরে রিভিশন। ইহা ব্যতীত ফৌজদারিতে যা কিছু আছে সকল বিষয়ের উপরে আমরা কি করব? রিভিশন করব। হ্যাঁ, শুধু ভিতরে থাকলে
ও আচ্ছা, এটাও লিখে ফেলেন, লিখে ফেলেন। ছবি তুলে রাখে দেখে গরম না। আচ্ছা, লেখা শেষ হইলে আমাকে একটু বলবেন প্লিজ। শেষ? শিওর? আচ্ছা, এখন দণ্ড দেখলেই যে আমরা আপিলে দৌড় দেবো এমন কোনো কথা নাই। তাহলে যে সকল দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন দায়ের করতে হয়। আমরা একটা হেডলাইন করি যে যে সকল দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন দায়ের করতে হয়। যে সকল দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন দায়ের করতে হয়। যে সকল দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন দায়ের করতে হয়। আচ্ছা, আমরা আপিলটা কিন্তু টেকনিকের মাধ্যমে জেনে গেছি যে কিভাবে কোথায় কোথায় আপিল করব, কোথায় কোথায় রিভিশন করব। মজার বিষয়, আপিলের পর আমি একটা স্টেপ দিয়েছি কি রিভিশন। তার মানে আপিল এক প্রকার দরখাস্ত, ইহা মেমোরান্ডাম বা স্মারক আকারে দায়ের করতে হয়। আপিল একটা কি দরখাস্ত। এখন আপিলে যদি আমি হেরে যাই, শেষ ক্ষেত্রে করণীয় কি হবে? তাহলে আপিলের দরখাস্তের বিরুদ্ধে করণীয় কি? তাহলে রিভিশনই হচ্ছে সর্বশেষ পন্থা। আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, রিভিশনই একটা সর্বশেষ পন্থা। আমি আপিলে যদি হেরে যাই তখন আমি কি করব? রিভিশন করব। তাহলে আমরা লিখে নেই যে সকল দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন দায়ের করতে হয়। যে সকল দণ্ডের বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন দায়ের করতে হয়। এক, ধারা 412। আসামি বা অভিযুক্ত ব্যক্তি, আসামি বা অভিযুক্ত ব্যক্তি হ্যাঁ 412, আসামি বা অভিযুক্ত ব্যক্তি যদি তার দোষ স্বীকার করে নেয়, আসামি বা অভিযুক্ত ব্যক্তি যদি তার দোষ স্বীকার করে নেয়, সেক্ষেত্রে আপিল করা যাবে না। সেক্ষেত্রে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। সেক্ষেত্রে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। আমি কি বোঝাইতে পারতেছি? শিওর বুঝাইতে পারতেছি? আচ্ছা, যদি তাই হয় খুবই ভালো। যাবো 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 ধারা 413, তুচ্ছ মামলার ক্ষেত্রে অনধিক 1 মাসের কারাদণ্ডের, তুচ্ছ মামলার ক্ষেত্রে অনধিক 1 মাসের কারাদণ্ডের বিরুদ্ধে, বলেন একটু কি বলেছে প্লিজ? বিরুদ্ধে এবং এবং অনধিক 50 টাকা অর্থদণ্ড বা জরিমানা দণ্ড করা হলে, অনধিক 50 টাকা অর্থদণ্ড বা জরিমানা দণ্ড করা হলে এর বিরুদ্ধে আপিল চলে না। এর বিরুদ্ধে কি আপিল চলে না। তুচ্ছ মামলার ক্ষেত্রে অনধিক 1 মাসের কারাদণ্ড ও 50 টাকা অর্থদণ্ড বা জরিমানা দণ্ড দেওয়া হলে এর বিরুদ্ধে কি আপিল চলে না। এরপরে আমরা লিখি ধারা 414, খুবই ইম্পর্টেন্ট ধারা 414। গতবার যদি না আসে এবার আসবে। গতবার কি আসছিল এটা? তাহলে এবার ইনশাআল্লাহ আসবে। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ধারা 414 সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে
সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে যদি অনধিক 200 টাকা জরিমানা করা হয়, যদি অনধিক 200 টাকা জরিমানা করা হয়, এর আদেশের বিরুদ্ধে যদি অনধিক 200 টাকা জরিমানা করা হয়, এর আদেশের বিরুদ্ধে আপিল চলে না। আমরা কি বুঝতে পারতেছি? শিওর? দারুণ ব্যাপার যদি আমরা বুঝতে পারি। তাহলে কি কিতে আপিল চলে না একটু বলেন আমাকে প্লিজ। বলেন বলেন বলেন। রিল্যাক্স। এই কোন মামলায় 1 মাসের, এটা কোন মামলার ক্ষেত্রে 1 মাসের কারাদণ্ড? তাহলে তুচ্ছ মামলাটাকে একটু আন্ডারলাইন করি। আর কোনো কিন্তু মামলা না, বিষয়টা কি মামলা? তাহলে তুচ্ছ মামলার নিচে একটু আন্ডারলাইন করি আমরা। তুচ্ছ মামলার নিচে একটু আন্ডারলাইন করি। এরপরে বলা হয়েছে কি সংক্ষিপ্ত বিচারিক আদালতের নিচে একটু আন্ডারলাইন করি আমরা। করেছি? সংক্ষিপ্ত বিচারিক আদালতের নিচে একটু আন্ডারলাইন করি। এরপর কি বলা হয়েছে বলেন তো? 200 টাকা অনধিক জরিমানা করা হলে কি করা হবে না? 200 টাকার নিচে একটু আন্ডারলাইন করি। আচ্ছা, ধারা 243 মতে, এরপরে এর সাথে না, ধারা 243 মতে ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে নিলে, ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে নিলে যে তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়, যে তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না। যে তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না। আচ্ছা, লিখেছি? ধারা 265 মতে, ধারা 265 দিয়ে একটা ব্যাং দিয়ে, আসলে তো উমো দিয়ে কোনো শব্দ হয় না, এটা আমার মনে হয় কিউর মতো একটা শব্দ। কিউ কিন্তু ইউ ছাড়া আসে না, এই উমোটাও মনে হয় এই ঘ ছাড়া মনে হয় আসে না। এই ও দিয়ে এই যে ব্যাঙে শিখছি, আসলে ও দিয়ে ব্যাং কিন্তু শব্দ হয় না। এটা নিয়ে আমার একটা মতই আছে। ওকে এটাকে মনে হয় পরশ্রীকাতর শব্দ, সাহায্যকারী না। আচ্ছা, তাহলে কোথায় ছিলাম বলেন তো একটু প্লিজ। কত কত কত? তাহলে ধারা 265 মতে দায়রা আদালতে আসামি বা অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে নিলে যে তাৎক্ষণিক দণ্ড প্রদান করা হয়, উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না। দায়রা আদালতে দিয়ে পরের লাইনটা মিলায় না, মনে হয় এর আগে লিখছি এই কথাগুলো আমরা। আসামি বা অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে নিলে, আসামি বা অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করে নিলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কি নিলে দোষ স্বীকার করলে আপিল চলে না। স্যার গরম লাগতেছে, কিছু করার নাই, মানে খোলা পাই না, সেখানে দেখতে স্যার কেমন, চেহারা কেমন, এটা চলে যায় একদিন গরম চলে যায়। রেগুলার খোলা পাই না, বাচ্চা ভালো আছে। আচ্ছা, এবার আমরা লিখবো যে আপিল আদালত। হেডলাইন একদম মাথা মাথা মাথা, আপিল আদালত। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করি আপনাদেরকে, বিব্রত হবেন না তো প্রশ্ন করলে? আচ্ছা, তার আগে বলে এখানে অনেক মানুষ মাথায় একটা এসি সেট আপ করে নেন, মাইন্ড সেট আপ করেন, মাইন্ড সেট আপ করেন যে মোটেও গরম নাই। গরমটা যদি ফিল করতে শুরু করেন, বেশি গরম হবে, কিন্তু এটা সাইকোলজির ব্যাপার।
এটা কিন্তু একদম সাইকোলজির ব্যাপার। কাইটা যাওয়ার পর একটু হাত দিয়ে রক্ত পাওয়া যায় না, এই রক্ত পাওয়ার পর কিন্তু ব্যথাটা শুরু হয়, তার আগে কিন্তু ব্যথা শুরু হয় না, কেটে গেছে কিন্তু অনেক আগে। এই রক্ত দেখার পর কিন্তু যন্ত্রণাটা শুরু হয়, এটা সাইকোলজি জাস্ট, গরম নাই, ঠিক আছে? আচ্ছা, একদম শেষে আমার, না রে ভাই, ওনার নাম হলো নরাইল, নরাইল না, নরাইল খুব হিটে আছে নরাইলের লোকজন এখন। আচ্ছা নরাইল, আমি আপনাকে 5টা প্রশ্ন করব, উত্তর দেবেন? হ্যাঁ। যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে কি করবেন? তারপর হচ্ছে তাৎক্ষণিক দণ্ডের বিরুদ্ধে কি করবেন? বাহ। তারপর হচ্ছে দোষ স্বীকারোক্তির বিরুদ্ধে যদি দণ্ড দেওয়া হয় কি করবেন? তারপরে হচ্ছে কারাদণ্ডের বিরুদ্ধে কি করবেন? বিনাশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে কি করবেন? সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে কি করবেন? অর্থদণ্ডের বিরুদ্ধে কি করবেন? জরিমানা দণ্ডের বিরুদ্ধে কি করবেন? 5টা শেষ না? বেশি হইতে? আচ্ছা, তাহলে এবার আমার ইউনুস ভাই রেডি? শুরুতেই জিজ্ঞেস করতাম যে আপনার আব্বার নাম কি, এই প্রশ্নটাই জিজ্ঞেস করতাম, তার আগেই বললেন পারবো না। প্রশ্ন শুনে বলি, রেডি ইউনুস ভাই? হ্যাঁ। আপনার দেশের বাড়ি কই? কুমিল্লা। আচ্ছা, বাসা কোথায়? এই সব প্রশ্নের উত্তর দিতে পারতেছেন, আগেই বললেন পারবো না, এটা কোনো কথা? তাহলে ইউনুস ভাই বলেন যে কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে কি করব? তাৎক্ষণিক কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে কি করব? দোষ স্বীকারোক্তির বিরুদ্ধে যে দণ্ড দেওয়া হয় এর বিরুদ্ধে কি করব? আচ্ছা, এবার আমার কবিরাজ, মহাকবিরাজ, তুচ্ছ মামলার ক্ষেত্রে 200 টাকা জরিমানা হলে এর বিরুদ্ধে কি হবে? একদম জবাই দেব। দেখছেন আপনার মনোযোগ কিন্তু আমার দিকে নাই, কারণ ঝিমাইতে আছেন, এগুলো তো পারি সব। কবিরাজ আবার বলি, 200 টাকা তুচ্ছ মামলার ক্ষেত্রে 200 টাকা জরিমানা হলে এর বিরুদ্ধে কি করবেন? আপিল করব, কারণ বলছে যে অনধিক 50 টাকা। আর এর যদি প্রশ্নটা হয়তো সংক্ষিপ্ত বিচারিক আদালতে 200 টাকা অনধিক 200 টাকা জরিমানা করা হলে এর বিরুদ্ধে কি করব? রিভিশন। যদি 200 টাকা বেশি করা হয় এর বিরুদ্ধে কি করব? বুঝাই দিকে পারতেছি? শিওর? এবার কারে জানো ধর্ম? এই যে ডাক্তার সাহেব বলেন। না না না, আপনাকেই বলতেছি। ঘর বলি, চশমা ঠিক আছে না? ওকে, রেডি? ঢাইকা রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, আপনি বলেন যে ক্রোক আদেশের বিরুদ্ধে কি করব? তারপরে হলো আপনার ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে কি করব? তারপরে হচ্ছে আপনার তারপরে সম্পত্তি বাজেয়াপ্তের বিরুদ্ধে কি করব? তারপর জামানতের আদেশের বিরুদ্ধে কি করব? মুচলেখার আদেশের বিরুদ্ধে কি করব? শিওর? এবার দোষ স্বীকারোক্তির ভিত্তিতে যে দণ্ড প্রদান করা হয় এর বিরুদ্ধে আমরা কি করব? আপিলের দরখাস্তে হেরে গেলে কি করব? খুব ভালো বুঝতেছে তো? তাহলে এবার কারেন্ট জিগামো আমি এটা এবার এই যে আমার বন্ধু বাউনিয়া ঘুমান কেমনে, যে আমি এটা কল্পনা করি মাঝে মাঝে যে এয়ারপোর্টের পাশে বাড়ি আপনার, আমি একদিন রাতে ছিলাম, ঘুমাইতে পারি না। রেডি আপনি? কয়টা আঙ্গুল? ঠিক আছে। তাহলে 5 প্রকারের দণ্ড কত ধারাতে আছে? আর ফৌজদারি কার্যবিধির দণ্ড কত ধারাতে আছে? 31, 32 ধারাতে। ফৌজদারি কার্যবিধির দণ্ড কত ধারাতে আছে? আর দণ্ডবিধির দণ্ড কত ধারাতে আছে? ওকে, রিল্যাক্স তাইলে? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আপনি বলেন যে দোষ স্বীকারের ভিত্তিতে যে দণ্ড প্রদান করা হয় দণ্ডের বিরুদ্ধে কি চলে না? আচ্ছা, বইলে দিছি কি চলে না? না, আচ্ছা। ক্রোকাদেশের বিরুদ্ধে, জামানতের আদেশের বিরুদ্ধে, মুচলেখার আদেশের বিরুদ্ধে, তারপর হচ্ছে দণ্ডের বিরুদ্ধে, তাৎক্ষণিক দণ্ডের বিরুদ্ধে, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে অবশ্যই না আপিল। আমাদের ব্যতিক্রমগুলোর মধ্যে কিন্তু অপর্যাপ্ত দণ্ডটা কি নাই? আমাদের ব্যতিক্রমের মধ্যে কি অপর্যাপ্ত দণ্ড একবারও দিচ্ছি আমরা? তাহলে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও কি হবে? লেখা নেন বাবা, হ্যাঁ একটু লেখা নেন, লেখা না, আপনার দোষ নাই। না না, আমি তো অনেক কিছু বলি না।
বাইরে যারা আছেন গরম লাগে না তো? ভিতরে একটা ফ্যান আছে, একদম ভিতরে একটা ফ্যান আছে, এদের লাগবে, নিয়ে আসেন, নিয়ে আসেন একদম ভিতরে ঢোকেন। আচ্ছা আচ্ছা, এবার আমরা লিখবো কি আপিল আদালত, তাই তো? আচ্ছা, আপিল আদালত দেওয়ানিতে কয়টি ছিল? দুইটি। একটা হচ্ছে কি আর হচ্ছে হাইকোর্ট, আর ফৌজদারিতে আপিল আদালত তিনটি। লিখে নেন যে ফৌজদারিতে তিনটি আপিল আদালত আছে, লিখি ফৌজদারিতে তিনটি আপিল আদালত আছে। এক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এখান থেকে আপনি শিওর থাকেন মাই ডিয়ার লার্নার প্রশ্ন আসবেই। দুই, দায়রা জজ আদালত, যাবো আমাকে যাইতে, আমাকে আমার মতো একটু দেখছেন কত গুছায় নিছি, আমাকে আমার মতো থাকতে দিন, আমি নিজেকে তিন কোথায়? তাহলে একটু বলি কয়টি আদালত আছে? যারা বলতেছেন না একটু বলেন। আরেকটু জোরে জোরে বলেন। আচ্ছা, এবারে আমরা লিখি যে আপিল আদালত, আপিল এখতিয়ার, হেডলাইন করেন আপিল এখতিয়ার, আর আপিল আদালত তো চিনলাম, তাই না? এবার আমরা আপিল এখতিয়ার লিখি 404 থেকে 410। 404 থেকে 410। চারশো কত? আচ্ছা, তাহলে আমরা ধারা 404 লিখি। ধারা 404, তাহলে 404 ধারায় বলছে আপিলের বিধান না থাকলে আপিল করা যাবে না, তাই তো? আপিলের বিধান না থাকলে আপিল করা যাবে না। কমা দিয়ে লেখেন, রিভিশন করতে হবে। বিধান তো বুঝছেন, আমাদের যে হিন্দু ছেলেটা, আপিলের বিধান না থাকলে বা নিয়ম না থাকলে আপিল করা যাবে না। কোন দান? বিধান। আচ্ছা, ঠিক আছে। ধারা 405, অষ্টাশি, 89, 123, 127, সরি 88 ধারায়, শুধু লিখে 88 ধারায় 400 কত? 5। 88 ধারায় কোরকাদেশের আদেশ দিলে, 88 ধারায় কোরকাদেশের আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়। আমি কি বুঝাইতে পারি নাই? শিওর পারি নাই? এই কোন আদালত তো বলবো, আমি বলবো, আমাকে একটু শেষ করতে দেন প্লিজ। প্রশ্ন করেন তো অবশ্যই আমি বলবো। এবার ব্র্যাকেটে লেখেন যে কোন আদালত, যে কোনো আদালত। তাহলে একদম মাঝখানে যে, এই ভদ্রলোক সবাই দেখাইছে, এবার ভদ্রলোক বলছে কি
নিজেদের কি পরিমাণ ভদ্রলোক মনে করে কেউ বাকি নেই। তাই মাঝখানে একদম যে ভদ্রলোক আছেন আমাদের সাইরাজ ভাই, সাইরাজ ভাই বলেন। সাইরাজ ভাই, যে কোনো আদালত বলছি না আমরা, তাহলে ফৌজদারি আদালত কত প্রকার? ফৌজদারি আদালত কত প্রকার? ফৌজদারি আদালত কত প্রকার? কয় প্রকার? ফৌজদারি আদালত কত প্রকার? দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে দায়রা আদালত যদি কোনটা দেশের আদেশ দেয় সেক্ষেত্রে এর বিরুদ্ধে কি করতে হবে? আচ্ছা, আর ম্যাজিস্ট্রেট আদালত যদি আপনার হচ্ছে আদেশ দেয়, তাহলে কোন আদালতে আপিল করতে হবে? বলে এর বিরুদ্ধে কি করতে হবে? আপিল করতে হবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে যে কোনো আদালত যদি কোনটা দেশের আদেশ দেয় এর বিরুদ্ধে আপনি কি করবেন? আর ক্ষমতা সম্পন্ন আদালত বলবো, আপিল আদালতের নাম কি? যে তাহলে আপিল করব ক্ষমতা সম্পন্ন আদালতে, আমরা কমা দিয়ে লিখি। হ্যাঁ, ক্ষমতা সম্পন্ন বা এখতিয়ার সম্পন্ন আদালত। সুন্দর শব্দ, মিষ্টি শব্দ, দারুণ শব্দ। এই যে নতুন মুখগুলো দেখতেছি এদের কাছ থেকে টাকা নেয়, এতগুলো টাকা তো আর কি দরকার কি? কুরবানির পরে সুজলা সুফলা শস্য শ্যামলা এই আরো বেড়ে যাবে। দেখছি আমরা। তাহলে যে কোনো আদালত কোরকা দেশের আদেশ দিলে ক্ষমতা সম্পন্ন আদালতে আমরা আপিল দায়ের করবো। আমি কি বুঝাইতে পারছি? শিওর বুঝাইতে পারছি? শিওর? আচ্ছা ঠিক আছে, যদি তাই হয় ধারা 406, ধারা 400 কত 6, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট খেয়াল করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 89, 123, 127, 144, 145। ঊননব্বই, 123, 127, 144, 145। এই ধারা কি বলেন? কি বলেছি লাইনটা একটু মিলায় বলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট এই ধারাগুলোর অধীনে, এই ধারাগুলোর অধীনে যে আদেশ প্রদান করেন, যে আদেশ প্রদান করেন এর বিরুদ্ধে ক্ষমতা সম্পন্ন আদালতে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। তাহলে 404 কি বলছে একটু বলি প্লিজ। এই কথা বলেন না কেন? 405 কি বলেছে? আচ্ছা, 406 কি বলছে? ওকে, তাহলে জিজ্ঞেস করি কাউকে, তাহলে আরেকটু পড়তে যাবেন না? জিজ্ঞামো বন্ধু, জিজ্ঞেস করি। হ্যাঁ, নতুন বন্ধু বলেন, ছোট্ট বন্ধু। হ্যাঁ, আপনি আমার নতুন বন্ধু না? ঠিক আছে। 404 কি বলা হয়েছে? আর যেখানে আপিল চলে সেখানে আপিল করবো, বিধান না থাকলে করবো না, তাই তো? বা দারুণ। এবার না দেখে বলতে হবে কিন্তু, এরকম একটু ধরবো ছোট্ট বন্ধুদের, একদম মহাকবিরাজ। 405 কি বলছে? আচ্ছা, দারুণ ট্যালেন্ট, দারুণ ট্যালেন্ট ছেলে।
আচ্ছা, আর আর ধরবো একটু মহাকবিরাজের বন্ধু বলেন 406 কি বলছে বলেন? হ্যাঁ শফিক ভাই, হ্যাঁ ক্ষমতা সম্পন্ন আদালতে। এটা হলো জাহির, এতক্ষণ জাহিরি করলাম। জাহিরি বোঝেন? মানে আমি জানি এইটাকে বলে জাহিরি। এবার না সরি, এটার বাতেনি বলে। আমি জানি এটাকে বলা হচ্ছে বাতিনি। বাতিনি বললাম, বাতিনি মানে ভিতরে আছে জানাইলাম। কিন্তু এবার জাহিরি বলবো। জাহিরি মানে যেখান থেকে প্রশ্ন হবে। এবার কি করব? জাহিরি আর বাতিনির মধ্যে পার্থক্য হচ্ছে যেখানে জাহিরি করতেছি আপনাদের সামনে এখান থেকে প্রশ্ন হবে শিওর, আর যেটা বাতিনি মানে ভিতরে আছে, যেটা আরেকজনের সাথে কাউন্টার দেওয়ার মতো করে বলতে হয়, ওখান থেকে কিন্তু প্রশ্ন হবে না। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? এখন যে ধারাটা দিয়ে কথা বলবো প্রতি বছর এই ধারাটা দিয়ে প্রশ্ন হয়েছে, এবারও হবে শিওর থাকেন। এখন যে ধারাটা দিয়ে কথা বলবো প্রতি বছর এই ধারাটা দিয়ে প্রশ্ন হয়েছে, এবারও হবে। কিন্তু এই বাকি তিনটা কিন্তু এটার ফাও বলবো আমি। কি বলবো? ফাও। যা চাই না রাখেন। ধারা 400 কত লেখেন? দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে, হ্যাঁ ধারা 407 দ্বিতীয় শ্রেণীর ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে 407 ধারার ক্ষমতা বলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করতে হয়। এখান থেকে কিন্তু প্রতি বছরই একটা প্রশ্ন আসছে, আমি শিওর এবারও আসবে। মানে গতবার মনে হয় আসছে দ্বিতীয় শ্রেণীতে একটা প্রশ্ন আসছে 2017-তে, মেবি যদি ভুল না বলি। বুঝাই দিতে পারছি? আচ্ছা, তাহলে দ্বিতীয় শ্রেণী ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে বা দণ্ডের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল দায়ের করতে হবে। আচ্ছা, তাহলে 407 ধারায় কি আছে একটু বলবেন আমারে কেউ? বলবেন একটু ম্যাডাম 407 ধারায় কি আছে? আচ্ছা, তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি কি দণ্ড দিতে পারে মনে আছে আমাদের? কি কি দণ্ড দিতে পারে? 3-5। তাহলে 3 বছরের দণ্ড কে দিচ্ছে? আর 5000 টাকা জরিমানা কে করছে? 5000 টাকার জরিমানার আদেশের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোথায় যাব আপিল করতে? আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের 3 বছরের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে কোথায় যাব আপিল করতে? আচ্ছা, আর 2 হচ্ছে 2 বছরের কারাদণ্ড 2000 টাকা। তাহলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড দিলে কত ধারায় আপিল হবে বলেন? 2 বছর। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড দিলে এর বিরুদ্ধে আপিল কোথায় করব? 2000 টাকা জরিমানা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলে এর আপিল কোথায় করব? কত ধারার ক্ষমতা বলে করব? বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন না? বলেন, বলতে হয়। আমি বলেছি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে 407 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছরের কারাদণ্ড ও 5000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এর জন্য আমরা এটাকে বলছি 3-5। কি বলেছি? আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছরের কারাদণ্ড ও 2000 টাকা জরিমানা করতে পারে। এর জন্য আমরা বলছি 2-2। তাহলে 3-5 আর কি 2-2। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কোথায় যাব? আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কোথায় যাব? আমি কি বুঝাইতে পারতেছি? আপনি কি বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ জানে। জি স্যার, সবাই বলতেছে জি স্যার, জি স্যার, জি স্যার। খুবই ভালো এটা। স্যার রাতে না বলে না। ঠিক আছে, খুব ভালো। আচ্ছা, ধারা 408 থেকেও প্রতি বছর প্রশ্ন হয়েছে, আমি শিওর এবারও হবে।
ধারা 408 থেকে প্রতি বছর প্রশ্ন হইলে আমি শিওর এবারও হবে, না হলে বিফলে মূল্য বিরোধ লাইভে তো আছে, নিয়ে নিয়ে এবছরও কি প্রশ্ন হবে 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 হবে। তাহলে আমরা লিখি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মাইডেল লার্নেড এখানে একটু থামি আমি, হ্যাঁ দেখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলা নেওয়ার এখতিয়ার নাই, কিন্তু বিচারিক এখতিয়ার আছে। আমাকে প্রশ্নটা করছিল গতকালকে যে চিফ জুডিশিয়ালের তো মামলা নেওয়ার কোনো এখতিয়ার পাইলাম না, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মামলা নেওয়ার এখতিয়ার নাই, কিন্তু বিচারিক এখতিয়ার আছে, তার কাছে মামলা হস্তান্তর করা হয়। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? আদি এখতিয়ার নাই তার। আচ্ছা, তাহলে আমরা কি বলেছি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দরকার নাই, এত দূর যাবে না, বা যুগ্ম দায়রা জজ বা মহানগর যুগ্ম দায়রা জজ। দেখি না একটু না ভাই, এই যে ধৈর্য ধরছে এই বাচ্চাগুলা, এদের সাথে একটু ধৈর্য ধরেন। পরীক্ষা তো এমনি কঠিন পরীক্ষা না, এই ধৈর্য ধরে পয়সা আছে বলেই পাস করে যাবে, আর কোনো কারিশমা নাই। আচ্ছা, কি বলেছে একটু বলেন তো? মহানগর দায়রা জজ এর আদেশের বিরুদ্ধে বা দণ্ডের বিরুদ্ধে, এর আদেশের বিরুদ্ধে বা দণ্ডের বিরুদ্ধে মাঝখানে এসে লাইভে হঠাৎ করে কমেন্টস করে, যারা পুরোটা না দেখে কমেন্টস করে তাদেরকে বলছি যে পুরো লাইভটা দেখবেন। এটা আদেশ আদেশ বলতেছি, গত লাইভে বলা হয়েছে যে আদেশের বিরুদ্ধে আপিল চলে না। এখন এই জায়গায় তো আর ডিগ্রি শব্দটা আর কি ফৌজদারি শব্দ না, এখানে আদেশই বলে যাব আমরা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আচ্ছা, তাহলে আমরা কার কার আদেশের বিরুদ্ধে বলছি আবার একটু বলি। এই ট্যাক্সেস বার ওনাকে একটু লিখতে হেল্প করেন। হ্যাঁ, ওনাকে একটু লিখতে হেল্প করেন। এখান থেকে ভাইয়া শিওর কোশ্চেন হবে। আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় দায়রা জজ আদালতে অবলিক মহানগর দায়রা জজ আদালতে 408 ধারার ক্ষমতা বলে। আপিল দায়ের করতে হয় হ্যাঁ 408 ধারার ক্ষমতা বলে মহানগর দায়রা আদালত অবলিক দায়রা আদালতে। দায়রা আদালত অবলিক হ্যাঁ দায়রা জজ আদালত। ওকে, এখন যখন মেট্রোপলিটনের আপিল কি আপনি কি দায়রা আদালতে করবেন না মহানগর দায়রা আদালতে করবেন? এটা তো আর বুঝাই বলার কিছু নাই, তাই না? তাহলে প্রথম শ্রেণীর আপিল কি আপনি মহানগরে করবেন না দায়রা আদালতে করবেন? আচ্ছা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আপিল কি আপনি দায়রা আদালতে করবেন না মহানগর দায়রা আদালতে করবেন বলেন? আর চিফ মেট্রোপলিটনের আপিল কি আপনি কোথায় করবেন? আচ্ছা, প্রথম শ্রেণীর আপিল আপনি কোথায় করবেন?
প্রথম শ্রেণীর আপিল আমরা কোথায় করব? আর মেট্রোপলিটনের আপিল আমরা কোথায় করব? মাই ডিয়ার লার্নেড, গতবারে এই প্রশ্নটা আসছে যে মেট্রোপলিটন জজের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করতে হবে? কোথায়? মহানগর দায়রাতে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? আপনি কি বুঝতে পারতেছেন? গরম লাগতেছে একটু না? এসি ফিট করতে হবে একটা মাথার মধ্যে। আমি দাঁড়িয়ে কথা বলতেছি, আমার কি মনে হয় যে আলাদা বানাইছে আল্লাহ, তাই মনে হচ্ছে? একটু বসি, আমার তো চেয়ারও নাই বসার। আচ্ছা, তাহলে আমি প্রশ্ন করব, একটু পড়ে নেবেন। একটু 2 মিনিট পরে তো একটু চিকন বাকর দিয়ে, চিকন না দিলে কিন্তু খবর আছে। রিল্যাক্স বলবো একদম সামনে। আপনি কি বলতে পারবেন? রেডি আপনি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কত ধারায় আপিল করব? আচ্ছা, কোন আদালতে আপিল করব? বাহ, একদম সামনে। আপনারা কিন্তু দেখা যাইতেছে, ভুল করেন না, ঠিক আছে? আচ্ছা, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কত ধারায় আপিল করব? কোন আদালতে আপিল করব? বাবা বাবা, এই তো চ্যালেঞ্জ ছেলে। একদম শেষে বলতো, আপনার নাম বলেন, আপনার নামটা বলেন। সামন্ত? আরে সামন্তরে সেই আমলের লোক, আরে বাপ রে বাপ। সামন্ত রাজাদের একটা আলাদা ব্যাপারই ছিল। এটা কি রাজবংশ না? আরে সে ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার রাজবংশের খেলা হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কত ধারায় আপিল করব? কোন আদালতে করব? না, দায়রা আদালতে করব। ওকে, আচ্ছা আবার প্রশ্নটা করি তাইলে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করব? মহানগর দায়রা আদালতে। ওকে সামন্তদেব, ঠিক আছে। দেব নামে একজন নায়কও আছে। দেব নামে আবার হচ্ছে শিব ঠাকুর আছে, তারপর হচ্ছে আপনার নারায়ণ ঠাকুর আছে না? আচ্ছা, এবার প্রশ্ন করবো একদম ভিতরে, আজকে সুযোগও নাই ভিতরে যাওয়ার। প্রশ্ন করব প্রশ্ন করব প্রশ্ন করব প্রশ্ন করব পোস্টায় যে শরীয়তপুর শরীয়তপুর প্রশ্নের উত্তর দেন। রেডি আপনি? শিওর? কয় ভাই বোন আপনারা? আচ্ছা, কয়টা আঙ্গুল আছে? আচ্ছা ঠিক আছে। সর্বাঙ্গে কয়টা আঙ্গুল? 20। আচ্ছা ঠিক আছে। এবার বলেন যে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে আমরা কোথায় আপিল দায়ের করব? দায়রা জজ। কত ধারায় করব? আচ্ছা, এইখান থেকে কিন্তু শিওর প্রশ্ন হয়, প্রতি বছরই প্রশ্ন হয়। আপনারা কি বুঝতে পারতেছেন? এখান থেকে কিন্তু প্রতি বছরই কি প্রশ্ন হয়। মাঠের বাইরে যারা আছেন তাদেরকে একটু প্রশ্ন করতে চাই। ম্যাডাম কি কবে কিছু রেডি আপনি? আচ্ছা, তাহলে আপনি বলেন যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করব? কত ধারায়? বলে গেলেন
এবার দুটো বলেন মাঠের বাইরে দাঁড়ায়। এবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের করবো কোথায় করবো? মেট্রোপলিটন শব্দটা থাকলেই মহানগরে চলে যেতে হবে। মেট্রোপলিটন শব্দটা থাকলেই মহানগরে চলে যেতে হবে। এবার লিখি ধারা 408 409 আর 2 মিনিট দিয়ে শেষ করবো, একটু break করবো। হ্যাঁ 2 মিনিট আর 2 মিনিট ছেড়ে দেবো নামাজ। আচ্ছা 400 কত? এখান থেকেও আমার মনে হয় প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকে, এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, আপনারা কি জানেন যে রাষ্ট্রদ্রোহিতার বিচার করে? বলেন কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচার করে, ম্যাজিস্ট্রেট মামলা গ্রহণ করে। আবারও আগে বলছি, ম্যাজিস্ট্রেট কি করে? মামলা গ্রহণ করে, কিন্তু বিচার করে কে? কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলার বিচার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করলেও এর ই হবে কোথায়? এইটুকু কিন্তু মাথায় রাখবেন। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা কত লিখবো ধারা? 409 410 বলবো, 409 না 410 কাটেন। 410 আমি আবারও বলছি, এটা হচ্ছে জাহিরি। বাতিনি কি আছে ওগুলো জানার দরকার নাই, এখান থেকে প্রশ্ন হবে। এটার নাম হচ্ছে জাহিরি। আমরা জাহিরিটুকু আপাতত জানি। তাহলে মহানগর দায়রা, মহানগর দায়রা কমা দায়রা জজ আদালত কমা অতিরিক্ত দায়রা জজ আদালত। প্রশ্ন উত্তর ঠিক আছে শোনা ভাই? লক্ষ্মী আমাদের নাম দিয়েছে নবাব সিরাজউদ্দৌলা, আব্বার নাম কি? আপনি কোন হচ্ছে আলিমুদ্দিন। অতিরিক্ত দায়রা জজ আদালত। এরপরে কি লিখছি আমরা বলেন? অতিরিক্ত দায়রা জজ আদালত কমা রাষ্ট্রদ্রোহিতা। কি দ্রোহিতা? রাষ্ট্রদ্রোহিতার আদেশের বিরুদ্ধে চারশো 10 ধারার ক্ষমতা বলে 410 ধারার ক্ষমতা বলে হাইকোর্টে কি হাইকোর্টে কি করতে হবে? এটা কিন্তু জুডিশিয়ারিতে এসে গেছে। রাষ্ট্রদ্রোহিতার আপিল কোথায় হবে? বিচার হবে কোথায়? কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচার হইলে দায়রায় আপিল হওয়ার কথা ছিল না। এটা কি ভাইয়া? দুই কারণে ঘুম আসে নতুন তো। একটা হচ্ছে খুব মনোযোগী ঘুম আসে, আর একটা খুব অমনোযোগী ঘুম আসে। আপনাকে আমি খুব মনোযোগী পাইতেছি। আঙ্গুল কয়টা আছে? এবার কয়টা? এবারও 5টাই আছে। বুঝেন না কয়টা? 2টা। জাগুন না কয়টা? মোট কয়টা? তাহলে আঙ্গুল আছে কয়টা? এবার গুড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন করি, রাষ্ট্রদ্রোহিতার আপিল কোথায় হবে? কত ধারার ক্ষমতা বলে? অতিরিক্ত দায়রার আপিল কোথায় হবে? কত ধারার ক্ষমতা বলে? দায়রা আদালতের আপিল কোথায় হবে? কত ধারার ক্ষমতা বলে? আপিলের দিনক্ষণ ছোট্ট 1 মিনিটে হয়ে যাবে। লেখেন আপিলের দিনক্ষণ। আপিলের দিনক্ষণ এই জেলাতে প্রাণে সয় না ও মনরে আগে তো ভাবতাম, তবে মন ফিরে চাইতাম, লেখাপড়া এটা করতাম না, তাই না? যাচ্ছে
আচ্ছা রেডি আমরা? নিম্ন আদালতে আপিল 30 দিন। নিম্ন আদালতে আপিল কয় দিন? 30 দিন। নিম্ন আদালতে আপিল কত দিন? 30 দিন। তাহলে ফৌজদারি নিম্ন আদালত কয়টা? ফৌজদারি নিম্ন আপিল আদালত দুইটা, একটা হচ্ছে দায়রা আর একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট কত দিনের মধ্যে আপিল করতে হবে আর দায়রা আদালতের নিকট কত দিনের মধ্যে আপিল করতে হবে? ভাঙচুর করে লেখেন। তাহলে চিফ মেট্রোপলিটনের নিকট কত দিনের মধ্যে আপিল করতে হবে? নাই আচ্ছা দারুণ, এইটাই বলতে চাইছিলাম। দিদি লেখা শেষ আমার তো হয় না এখন সি 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 আর হয় না এখনো তো নিম্ন আদালত কয়টা? আপিল আদালত একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা কি? দায়রা। তবে দায়রা মহানগর দায়রা আদালতের নিকট কত দিনের মধ্যে আপিল করব? আমি কি বুঝাইতে পারতেছি? এবার হাইকোর্টে 60 দিনের মধ্যে আপিল করতে হবে। হাইকোর্টে 60 দিনের মধ্যে আপিল করতে হবে। লেখেন, লিখছি। হাইকোর্টে কত দিনের মধ্যে? আচ্ছা, তাহলে যদি বলি উচ্চ আদালতে কত দিনের মধ্যে আপিল? আচ্ছা, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 7 দিন, যাবজ্জীবনের ক্ষেত্রে আপিল 60 দিন, খালাসের বিরুদ্ধে আপিল 60 দিন। লিখে না, মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 7 দিন, আর খালাসের বিরুদ্ধে 60। আমি 7 আর 60 বললে একই রকম শোনায়, কেমন জানি। যাবজ্জীবনের আপিল কত দিন? ওরে বাপ রে বাপ। খালাস, মৃত্যুদণ্ড তো খালাস হবে না। এইভাবে বলবো না, এই কারণে বলবো না, কারণ নিম্ন আদালতে 30 দিন, এটা মাথায় কিন্তু ঢুকাইতে হবে। হাইকোর্টে কত? 60 দিন। আচ্ছা, সরকার পক্ষ বা রাষ্ট্রপক্ষ বা পিপি খালাসের 6 মাস বা 180 দিনের মধ্যে খালাসের বিরুদ্ধে আপিল করবে। সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ বা পিপি খালাসের বিরুদ্ধে 6 মাস বা 180 দিনের মধ্যে আপিল করবে। ইয়ে ব্যতীত সকল আপিল 60 দিন। ইয়ে ব্যতীত সকল খালাসের আপিল 60 দিন। 60 দিন। এই সরকার পক্ষ ব্যতীত কত দিন? 60 দিন। আর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধেও 60 দিন। স্যার এটা কত দিন স্যার? সরকার পক্ষ লাগবে না। পিপি খালাসের বিরুদ্ধে 6 মাস বা 180 দিনের মধ্যে আপিল করবে। এটা নিয়ে অনেক বিড়ম্বনা আছে, আমি যেটা বলছি সেটা আপনারা মেনে চলবেন। আছে, কিন্তু এটা নিয়ে অনেকেই অনেক জাহিরি করতে, এটা বাতিলই করতে চায়। আমি যেটা বলছি সেটা হচ্ছে জাহিরি, যেটুকু প্রয়োজন আছে। তাহলে আজকে আমরা নামাজের জন্য 15 মিনিট ব্রেক নেই, তারপর যে যেখানে বসছি সে সেইখানেই বসবেন, স্থিতি অবস্থা বজায় রাখবেন। এই কারণে না হয় হট্টগোল হবে। যে যেখানে আছেন সে সেইখানেই বসবেন, জাস্ট স্থিতি অবস্থা বজায় রাখবেন। ধন্যবাদ। 15 মিনিট ব্রেক।